নমস্কার। আজকে একটু অন্য খবর দেওয়া যাক, যে খবর আপনারা গদি মিডিয়ায় পাবেন না। আজকে ঠাট্টাই আর কি না, তো এইসব খবর আমাদের একটু একটু দিতেই হবে, কারণ গদি মিডিয়া যে অবস্থায় পৌঁছেছে তাদের কাছে আর কিছু আশা, বিন্দুমাত্র কিছু আশা করা যায় না। তাই এমনিতেও জাত বলে এদের কিছু ছিল না, কিন্তু এখন যে শুরু হয়েছে দেখছি যে কে কোথায় ডিম ডিমের দাম কত, পচা ডিমের দাম কত, এই নিয়ে তারা গুরুত্বপূর্ণ গম্ভীর খবর টবর করছেন। এছাড়া মেসি হ্যাট্রিক করেছেন বলে অরূপ বিশ্বাসের বাড়িতে গিয়ে নক করছেন। এগুলোই হচ্ছে এখনকার খবর আর কি। মানে আমি বারবার বলছি যে গদি মিডিয়া দেখবেন না, আমি বলছি শুধু না, রবিশ কুমারও বলছেন। তো না দেখে তো উপায় নেই, আমাদের আর কোনো নিউজ আউটলেট বড় নেই, একটু একটু দেখবেন, কিন্তু কথা হলো যে যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না। তো যাই হোক, গৌরচন্দ্রিকা বেশি করে কাজ নেই, খবরটায় আসা যাক। খবরটা কি না, গত পরশু রাজস্থানের কোটায় রাহুল গান্ধী একটি ছাত্র সম্মেলনে ভাষণ দিতে গিয়েছিলেন। বলা বাহুল্য নিট, সিবিএসই এই সমস্ত দুর্নীতি তার একটা বড় অংশ ছিল। এবং ভাষণ দিতে যাওয়ার পর যেটা দেখা গেল, সেটা কার্যত একটা বিপুল জনসমাবেশে পরিণত হয়েছে। সেটা ছাত্র সমাজের জেন জি যাদের বলা হয়, তাদের জনসমুদ্রে পরিণত হয়েছিল। তার একটা ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি গদি মিডিয়া একটু একটু দেখে থাকেন, বা অন্যান্য এই সরকারপন্থী চ্যানেল এতে এই জনসমুদ্রের বিন্দুমাত্র আপনারা দেখতে পাবেন না। এমনকি ককরোচ জনতা পার্টির যে সভাগুলো হচ্ছে, বড় বড় সভাগুলো হচ্ছে নানা জায়গায়, তো সে নিয়েও তাদের খবরের কোনো কোনাতেও কোনো জায়গা নেই। মাঝে মধ্যে বলা হয় অমুক জায়গায় 300 লোক হয়েছিল। তো যাই হোক, ককরোচ জনতা পার্টির জনসমাবেশ নিয়েও পরে একটা অনুষ্ঠান করতে হবে, কিন্তু আপাতত রাহুল গান্ধী। তো রাহুল গান্ধী সেখানে যে শুধু গিয়ে ঘুরে টুরে চলে এলেন তা তো নয়, একটা বড় ভাষণ দিয়েছেন, এবং সেখানে ভাষণের মধ্যে একটা গায়ে কাঁটা দেওয়া হিসেব দিয়েছেন, যেটা বলার জন্য আজকের এই অনুষ্ঠানটা। কি হিসেবটা? তো এ বছর সরকারি হিসেবে নিট পরীক্ষা দিচ্ছে 22 লাখ ছাত্রছাত্রী। তো 1600 বা 1700 টাকা হচ্ছে ফি নিট পরীক্ষা। তো স্রেফ পরীক্ষার ফি ধরলে মোটামুটিভাবে তা থেকে সরকারের আয় হচ্ছে 3,500 কোটি টাকা। একটা বিপুল টাকা। তো রাহুল গান্ধী শুধু এটুকু না ধরে তার সঙ্গে কোচিং এবং আনুষঙ্গিক যা সমস্ত খরচা টর্চা আছে সব ধরে মোটামুটি একটা এস্টিমেট করেছেন যে সব মিলিয়ে খরচ কত। তো 22 লক্ষ ছাত্রছাত্রীর মোট খরচ রাহুল গান্ধী হিসেব করে দেখিয়েছেন। তার এস্টিমেট অনুযায়ী 1.32 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, আরও একবার বলি, 1,30,000 কোটি টাকা। এবং এই সংখ্যাটা কত বড় সেটার আন্দাজ দেওয়ার জন্য উনি বলেছেন যে সংখ্যাটা ভারতের পুরো শিক্ষা বাজেটের একদম ঘাড়ে ঘাড়ে। ভারতের পুরো শিক্ষা বাজেটের খরচ হচ্ছে 1.40 লক্ষ কোটি টাকা, আর এই সংখ্যাটা হচ্ছে 1.3 লক্ষ কোটি টাকা, একদম ঘাড়ে ঘাড়ে। এবং মনে রাখতে হবে যে এটা শুধু কিন্তু নিট পরীক্ষার হিসেব। এবং এখানেই না থেমে রাহুল গান্ধী একটা বৃহত্তর হিসেবও করেছেন। উনি ভারতের যে মূল মানে উপরের দিকের 5টা প্রতিযোগিতামূলক পরীক্ষা তাদের একটা হিসেব করেছেন। তো সেই 5টা পরীক্ষা কি, তার মধ্যে একটা অতি অবশ্যই নিট, দ্বিতীয়টা হলো কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্স, তৃতীয়টা হলো ইউপিএসসি, চতুর্থটা হলো এসএসসি, এবং পঞ্চমটা হলো আরআরবি। তো এইগুলো ধরে উনি একই পদ্ধতিতে হিসেব করে দেখিয়েছেন যে যারা পরীক্ষার্থী তাদের মোট খরচ হচ্ছে 3.5 লক্ষ কোটি টাকা। সংখ্যাটা আরেকবার বলি, 3.5 লক্ষ কোটি টাকা। এবং সেটা কতটা? মোটামুটিভাবে ভারতের শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, শ্রম এবং নারী ও শিশু কল্যাণ বাজেটের মোটামুটিভাবে ঘাড়ে ঘাড়ে বা সমান। তো এবার এই সংখ্যাগুলো এত বেশি যে আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না। ধরুন কেউ 1,000 টাকা চুরি করেছে, কেউ 1 লক্ষ টাকা চুরি করেছে, কেউ 1 কোটি টাকা চুরি করেছে, সেগুলো আপনি বুঝতে পারেন, চোখের সামনে এসে যায়। কিন্তু ওই বিবর্তন অনুযায়ী, এটা রিচার্ড ডকিন্সের কথা, আমার নয়, তো সে ঠিক বেঠিক আলাদা, কিন্তু খুব বড় সংখ্যা এসে গেলে আমরা বুঝতে পারি না। মানে একটা তারা ধরুন 10 আলোকবর্ষ দূরে আছে, নাকি 10 লক্ষ আলোকবর্ষ দূরে আছে, আমাদের কাছে আলাদা করে কিছু তফাৎ এসে যায় না, মনে হয় অনেক দূরে। তো সংখ্যা খুব বেশি হলে আমরা বুঝতে পারি না সংখ্যাটার মাহাত্ম্য কী।
তো সেজন্য একটু সহজে হিসেব করে বলা যাক, আপনি যদি পরীক্ষার্থী হন, জেনজি হন, তাহলে আপনার জন্য, বা আপনি যদি বয়সে একটু বেশি হন, আমার মতো বয়স্ক হন, তাহলে আপনার সন্তানের জন্য এর ঠিক মানেটা কী। তো ধরুন আমিও তো পড়াশুনো করেছি, আমি যখন পড়েছি সেটা ছিল হচ্ছে বাম জমানার মোটামুটি শুরু থেকে মধ্যভাগ। তো তখন আমি স্কুলে কোনো মাইনে দিইনি, আমার স্কুল শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক ছিল। আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম, জয়েন্ট এন্ট্রান্সে ফি নিশ্চয়ই একটা কিছু দিতে হয়েছিল, কিন্তু সেটা এত নগণ্য ছিল যে কত টাকা ফি আর মনে পড়ে না। তো আমাদের জয়েন্ট এন্ট্রান্সের কোচিং টোচিংয়ের জন্য বা হায়ার সেকেন্ডারির জন্য কিছু প্রাইভেট টিউশনি ছিল না তা নয়, প্রাইভেট টিউশনি একটা ছিল, কারণ স্কুলে পুরো পড়া হতো না, সে নিয়ে তো একটা সমস্যা ছিল। তো প্রাইভেট টিউশনি ছিল, কিন্তু তার যা খরচ ছিল সেও খুব কম, আমি যতদূর মনে করতে পারি মাসে 200 টাকারও কম ছিল। তো তখনকার 200 টাকা এখনকার থেকে অনেক বেশি নিশ্চয়ই, কিন্তু তাহলেও সংখ্যাটা খুবই কম। এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের পয়সা দেওয়ার ক্ষমতা ছিল না, আমাদের শিক্ষকরা বিনি পয়সায় অনেককেই পড়িয়ে দিতেন, এটা আমার মনে আছে। এবং জয়েন্ট এন্ট্রান্সে এইটুকুই যথেষ্ট ছিল স্থানীয় শিক্ষকদের কাছে কিছু অতিরিক্ত পড়াশুনো করা, কারণ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা সে সময়, প্রশ্ন সে সময় এমনই করা হতো যাতে আলাদা করে ওই জামাই ঠকানো প্রশ্ন কিছু নেই, আলাদা করে কোচিং নিয়ে লাভ নেই, আপনাকে বিষয়টা জানতে হবে, তবেই আপনি উত্তর দিতে পারবেন। তো বিষয়ানুগ একটা ব্যাপার ছিল। তো এখনকার মতো ওই যে টিক মেরে দিলেন সেই জিনিস চালু হয়নি, যে টিকগুলো কত নম্বরে যদি আপনার কাছে প্রশ্ন থাকে, আপনি যদি যে অসাধু উপায় যে সমস্ত জিনিসপত্র হচ্ছে, টিকগুলো কোথায় পড়বে মুখস্থ করে নিয়ে চলে গেলেন এবং সেখানে মেরে দিলেন, এই জিনিস করলে হবে না। স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে করতে এইসব ব্যাপার স্যাপার ছিল আর কি, নইলে নম্বর আপনি পাবেন না। জানতে হবে বিষয়টা। এবং এক বছরের প্রশ্নের সঙ্গে আরেক বছরের প্রশ্ন একদম মিলতো না, নতুন নতুন নিত্য নতুন সব অঙ্ক দেওয়া হতো, বিষয়টা না জানলে আপনি করতেই পারবেন না। যারা প্রশ্নপত্রগুলো ঠিক করতেন, সেট করতেন, তারা সত্যি সত্যিই নমস্য। তো কারা করতেন আমি জানি না, জানাও যেত না। এখন এই নিটের দুর্নীতির পর কে সেট করেছেন, কে ফাঁস করেছেন, তারা অনেকেই আবার যিনি সেট করছেন তিনি ফাঁস করছেন, এই সমস্ত ব্যাপার স্যাপার চলে আসছে, নাম দাম জানা যাচ্ছে, তখন জানার উপায় ছিল না, কেউ জানার চেষ্টা করতো বলেও মনে হয় না, কারণ অসাধুতা ব্যাপারটাই ছিল না। জয়েন্ট এন্ট্রান্সে দু একটা কোটা টোটার ব্যাপার হতো বলে শুনেছি, কিন্তু তাতেও খুব যৎসামান্য লোকজনই চান্স পেতেন, তার বাইরে কিছু হতো না। তো এরপরে আপনি চান্স যদি পান, সেটাও খুব একটা ভালো জিনিস নয়, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে প্রতিযোগিতাটা যাকে বলে ফেয়ার ছিল, মানে সুস্থ বলবো না, কিন্তু কেউ অযোগ্য লোক সুযোগ পেয়ে গেলেন এরকম ছিল না। যারা পড়াশুনোয় ভালো, তার মধ্যে কিছু যেটাকে বলি সামাজিক নির্ধারক, সোশ্যাল ডিটারমিনেন্টস তো থাকেই, কিন্তু সেই আলোচনায় আমি ঢুকবো না, কিন্তু যারা পড়াশুনোয় ভালো তারাই পরীক্ষার সুযোগ পেত। তো এরপর যারা সুযোগ পেত, কলেজের ফি ছিল হাস্যকর রকমের কম। কত কলেজের ফি দিয়েছি সত্যি কথা বলতে কি আমার মনে পড়ে না। এবং আমার সহপাঠী বলতে, একদম সত্যি কথা বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার সহপাঠী হিসেবে আমার হোস্টেলে, আমার ফ্লোরে, আমার তলাতেই একটি ছেলে পড়তো যার বাবা রিক্সা চালাতেন। তো সেই ছেলেটি, ফেয়ার কম্পিটিশন কেন বলছি, যে সেই ছেলেটি অত দূর এসেছিল কিন্তু সম্পূর্ণ নিজের জোরে। তো এর তো সরকারের নীতির একটা ব্যাপারও থাকে, তো সেই নীতি ইত্যাদির প্রসঙ্গেও এখন ঢুকছি না, সামাজিক নির্ধারক কারা আসতে পারেন সে প্রশ্নেও এখন ঢুকছি না। কিন্তু যারা ওই স্কুলে পড়াশুনোয় ভালো ছিলেন তারা সুযোগ পেতেন। ওই ছেলেটি অত দূর এসেছিল নিজের জোরে, এবং কলেজে হোস্টেলের খরচটা দিয়ে দিত না সরকার, সেটা চালাতে হতো, সেটাও খুব বেশি কিছু ছিল না। সেই খরচ চালানোর জন্য সে টিউশনি করতো, কারো কাছে কখনো হাত পেতেছে বলে জানি না। তো এইটা ছিল আমার সময়, ধরুন আমি 90-এর দশকে পড়াশুনো করেছি কলেজে, তো সেই সময়ের অবস্থা। তো এইগুলো এখনকার হিসেবের সঙ্গে যদি আপনি মিলিয়ে দেখেন, এগুলোকে মনে হয় অলিক কল্পনা, সুদূরের একটা স্বপ্ন। যদিও এগুলোই আমরা জানতাম আদর্শ ব্যবস্থা, এমনকি আদর্শ ব্যবস্থা হিসেবেও ভাবতাম এরকমই তো হবার কথা। তো এই কবছরের মধ্যে, মানে 30 বছরও হয়নি, তার মধ্যেই পুরোটা হু হু করে বদলে গেল। এখন মনে হয় এগুলোই অলিক, উল্টোটাই হওয়ার কথা। তো এইটা এখন নামিয়ে আনা হয়েছে, যেটা রাহুল গান্ধী জোর দিয়ে বললেন। তো আমি আমার যে সহপাঠীর কথা বললাম তার কথা সম্পূর্ণ ছেড়ে দিন। এখন আপনি হিসেব করুন, আপনি যদি মধ্যবিত্ত হন, তাহলে আমার মতো করে পড়াশুনো করতে হলে আপনার বা আপনার সন্তানের জন্য খরচটা ঠিক কী। তো এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো
আগেও বাদ দেবার জন্যই হতো, কিন্তু একটা জ্ঞানের পরীক্ষা নিয়ে বাদ দেওয়া হতো। এখন আর এগুলো জ্ঞানের পরীক্ষা না, এগুলো এলিমিনেশন টেস্ট, বাদ দেবার পরীক্ষা। ফলে এর জন্যে বিশেষ কোচিং একদম আবশ্যক। তো ফলে আপনাকে কিন্তু বিশেষ কোচিং নিতেই হবে, এবং তার জন্য বিরাট বিরাট বেসরকারি সংস্থা হাঁ করে বসে আছে, এবং সেখানে লাখ বেলাখ খরচা। বিশেষ করে উত্তর ভারতে যেখানে ওই প্রশ্নপত্রগুলো নিটের ফাঁস হচ্ছিল, সেখানে তো এক বিপুল ব্যবসা। এবং পশ্চিমবঙ্গেও দেখবেন যে অনলাইন অজস্র কোর্স হচ্ছে, তারা কিন্তু হাঁ করে বসে আছে। তাতে খুব ঝকঝকে ছেলেমেয়েরা, ঝকঝকে তরুণরা রিক্রুট করার জন্য বসে আছেন, আপনাকে ধরবে। তো তাতে বিপুল পরিমাণে একটা খরচা। এবং তারপর প্রবণতা যা এখন দেখতে পাচ্ছি, যে নিটের প্রশ্ন, এটা শুধু নিট তো নয়, নিট থেকে সিবিএসই সমস্ত প্রশ্ন ফাঁস হচ্ছে, এবং ফাঁস হওয়াটাই এখন নর্ম। তো দেখে শুনে সন্দেহ হয় যে ফাঁসটা তো আজকে শুরু হলো না, এটা একটা পদ্ধতি। মানে আপনি একটা নির্দিষ্ট পদ্ধতিতে জিনিস ফাঁস হবে, নির্দিষ্ট চ্যানেলের ছেলে মেয়েদের কাছে পৌঁছে যাবে, এটা একদিনে তৈরি হয় না। এটা একটা দীর্ঘকালীন একদম পদ্ধতিগত ফাঁসের পদ্ধতি, সে কোর্ট যাই বলুন না কেন, এবং এটা একদিনে তৈরি হয় না, দীর্ঘদিন সময় লাগে এটা তৈরি হতে। এবং দেখে শুনে সন্দেহ হচ্ছে যে এই প্রশ্ন ফাঁসটা আজকের কর্ম নয়, অনেকদিন ধরেই চলছে, তার কিছু ধরা পড়ে এবং নির্ঘাত কিছু ধরা পড়ে না। তো যদি ফাঁসটাই নরম হয়ে থাকে, তো এর পরের কাজ হচ্ছে বিপুল টাকা খরচা করে সেই প্রশ্ন আপনাকে কিনতে হতে পারে। তা আপনি হয়তো বললেন আমি কিনবো না, আমি দুর্নীতিতে জড়াবো না, তো ঠিক আছে, সবই আপনার কপাল তাহলে। আর যদি কপাল টপাল নাও থাকে, বাকি যে পুরোটা বললাম, ওই কোচিং, বিপুল একচেটিয়া পুঁজিপতিরা হাঁ করে বসে আছে আপনাকে কোচিং দেবে বলে। এবং এখন তো স্কুল মাস্টারদের কোচিংও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তারা সেটা নাকি বিপুল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ইত্যাদি প্রভৃতি। তো তারা খুব ভালো কাজ করতেন, সব সময় দারুণ পড়াতেন এবং টিউশন করে দুর্ধর্ষ কাজ করতেন, তা বলছি না, কিন্তু তাদের কোচিংয়ের খরচা কম ছিল। এখন যারা বসে আছে তারা অনেক বড় বড় গ্যারান্টি দেয়, গ্যারান্টির সঙ্গে জড়িয়ে থাকে দুর্নীতি, এবং তার খরচাও সেরকম বিপুল। তো ফলে পয়সা যদি আপনার না থাকে, আমার ওই সহপাঠীর কথা যে বলছিলাম, তার এই পয়সা ছিল না, ফলে আপনার যদি পয়সা না থাকে এই মাত্রায়, তাহলে আপনি কোচিংয়ের মধ্যে ঢুকতেই পারবেন না। ফলে আপনি শুরুতেই বাদ। এই 22 লাখ যেটা পরীক্ষা দিচ্ছে, 22 লাখের হিসেব থেকে আপনি এমনিই বাদ, পরীক্ষায় দিতে পারবেন না। তো এত খরচ যদি আপনি করতেও পারেন, তো এরপরে যেটা হবে যে 22 লাখের একটা ক্ষুদ্র ভগ্নাংশই কিন্তু সুযোগ পাবে। আপনি পরীক্ষা টরীক্ষা দেওয়ার জন্য প্রচুর টাকা পয়সা খরচা করলেন, তারপরেও আপনি চান্স পাবেন, এর তো কোনো গ্যারান্টি নেই। ক্ষুদ্র একটা ভগ্নাংশ, কয়েক শতাংশ এর মধ্যে সুযোগ পাবে। এবার ধরুন আপনি সুযোগ পেলেন, যারা বাদ গেল তারা তো গেলই, তাদের পয়সা কড়ি তো খরচ হলো, তারা গোল্লায় গেল, এ নিয়ে আর ভেবে লাভ নেই। তো যারা সুযোগ পেল ভগ্নাংশ, তাদের খরচাপাতি কী? তা এখন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজে যা খরচাপাতির গল্প শোনা যায়, তো 10 থেকে 20 লাখ টাকা এসব কোনো ব্যাপারই নয়, সংখ্যাটা আরও বেশি হয়। সরকারি দু একটা কলেজ যারা টিম করে চলে আছে, তাদের খরচা একটু কম, কিন্তু ওই বেশিটাই তো বেসরকারি, তাদের খরচার কোনো মা বাবা নেই আর কি। তো পাঞ্জাব সরকার স্কুলের বেসরকারি ফি ইত্যাদি নিয়ে খরচা নিয়ে একটা বিধিনিষেধ আনার চেষ্টা করছে, এবং আমি জানি না সরকারটা কতদিন টিকবে। যা প্রবণতা দেখা যাচ্ছে, সেই সরকার বেশি দিন টিকবে কিনা আমার সন্দেহ আছে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, এখানে ঢুকবো না। তো সেই খরচাটা যদি আপনি বহন করতে পারেন, তবেই কিন্তু আপনি পড়তে পারবেন। এবং এই বিপুল খরচা বহন করে যদি আপনি পড়তে পারেন, তারপর যদি আপনি পাস করেন, তবে কিন্তু কি হবে? ভবিষ্যৎ নিশ্চিত না। তবে আপনি চাকরির বাজারে একটা জায়গা পেলেন, মানে দৌড়নোতে এন্ট্রি পেলেন। এবং অর্থনীতির অবস্থা এখন যা, তো দৌড়নোতে এন্ট্রি পেলে কারা চাকরি পাবেন, কারা করে কমে খাবেন, তো সে কথা কিছু বলা যায় না, সেটাও একটা ক্ষুদ্র ভগ্নাংশ। তো এত বিপুল খরচা করার পরও হতেই পারে যে আপনার নিট ফল শূন্য। তো এখানে নিট মানে শুধু নিট পরীক্ষা নয়, বাকি যে পরীক্ষাগুলো বললাম সবই। আর হতে পারে একটা ভগ্নাংশ চাকরি বাকরি পেয়ে বা অন্য কিছু কাজকর্ম করে কর্ম খেলেন। এবং শুনতে পাচ্ছি অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে চলেছে, তো সেটাও আবার অন্য প্রসঙ্গ, অন্য একদিন বলতে হবে। তো এই পুরোটা হবে যদি আপনার কপাল ভালো থাকে এবং আপনার হাতে বিপুল যদি পয়সা থাকে, তবেই। তো আমার সহপাঠীর মতো যদি কেউ হন, তাহলে এমনি কোনো চান্স নেই। আর এমনকি আমার নিজেরও বা আমার বাবা মার কথাই যদি বলি, তাদেরও যা আর্থিক অবস্থা ছিল আমার ছাত্রাবস্থায়, যে তারা কিন্তু এই পয়সা দিতে পারতেন বলে আমার মনে হয় না। তো লোন টোন নির্ঘাত নিতে হতো যদি আদৌ পড়তে চাইতাম।
তো লোনের কথা যখন এলাম তখন পুরোটাই বলা যাক, এই পুরোটা কিন্তু একটা সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা। রাহুল যাকে বলছেন এক্সটর্শন মেশিন, এক্সটর্শন মানে কি, ওই যে মুক্তিপণ দাবি করা হয় না, শোষণ করা হয়, ইংরেজিতে সেটাকে বলা হয় এক্সটর্শন, দুটোর মানেই এক্সটর্শন। তো এইটা হচ্ছে একটা এক্সটর্শন মেশিন। তো প্রশ্ন ফাঁস এবং তার দুর্নীতি নিয়ে কিঞ্চিত পরিমাণে আলোচনা হয়েছে, আমরাও করেছি, কিন্তু সেটাই পুরো ব্যবস্থাটার একটা যৎসামান্য ছোট্ট নাট বল্টু। বাকিগুলো কি, এই যে পরীক্ষার ফি বাবদে এই যে 30,000 কিছু কোটি টাকার কথা বললাম, সেই যে 3,000 কিছু কোটি টাকার কথা বললাম, তো সেই যে আদায়, তো এই টাকাটা কি হয়, এই টাকাটা বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছে বরাত যায়, তো যেখান থেকে নানা জিনিসপত্র ফাঁসও হয়। তো তাতে তারা এখনও কিছুই প্রমাণিত নয় যে তারা জড়িত কিনা, ধরে নিলাম জড়িত নয়, কিন্তু একটা বিপুল চক্র জড়িত নিয়ে কোনো সন্দেহ নেই। তো আরেকটা কী অংশ, কোচিং ব্যবস্থা, যেখানে বিরাট বিরাট পুঁজিরা ঢুকে পড়ছে, যেটা বললাম আপনাদের। তো সেটা একটা বড় চেন, বড় বড় মাথারা জড়িয়ে, এবং এদের মধ্যে কত অংশ যে ফাঁস হওয়ার চক্রের সঙ্গে জড়িত সেটা আবার তো একটা কালো টাকার বান্ডিল, এবং সেখানে যে কত টাকার ইকোনমি, কত টাকার অর্থনীতি আমরা জানি না। তো আরেকটা ব্যবস্থা, লোনের কথা যেটা বলছিলাম, ব্যাংক লোন। ব্যাংক লোন হচ্ছে আরেকটা এরকম অর্থনৈতিক, সংগঠিত অর্থনৈতিক ব্যবস্থা। তা আগে ছিল অবৈতনিক শিক্ষা বা খুব সামান্য খরচা দিয়ে শিক্ষার ব্যবস্থা, এখন আপনাকে সেটা করা যাবে না। আপনাকে যদি পড়তেই হয় তাহলে কিন্তু ঋণ নিতে হবে। আর ব্যাংক থেকে যখন লোন নিলেন, সেই টাকা যে হরিল লুট হয়ে কোথায় গেল, তো সে আর আলাদা করে বলার কী আছে, সে আপনিও জানেন, আমিও জানি। এবং সেই যে হরিল লুট হচ্ছে সেটা যে কত বড় একটা সংখ্যা, সে আবার হাজার লক্ষ কোটি টাকায় চলে যাবে আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো এইটা হচ্ছে পুরো অবস্থা, মানে মহাজাগতিক একটা অঙ্কে একটা বিপুল বিপুল অর্থনীতি চলছে, যেটাকে আপনি আবার দুর্নীতি বলতে পারবেন না, কারণ এর বেশিরভাগ অংশটাই তো আইন মেনে চলছে। তো ব্যাংক যদি কারো লোন মুকুব করে দেয়, আর আপনার যদি ঘাড় ধরে টাকা আদায় করা হয়, আপনাকে লোন নিতে হবে, এটা যদি বাধ্য করা হয়, দুর্নীতি কোথায়? ওটাই তো আইন। প্রশ্ন ফাঁস হওয়াটা দুর্নীতি, কিন্তু আপনার কাছ থেকে বিপুল পরিমাণে পরীক্ষার ফি নেওয়া হলো, সেটা যদি আপনাকে একটা বেসরকারি কোম্পানির কাছে চলে যায় বরাত হিসেবে প্রশ্ন ছাপার, তারা যদি বিপুল মুনাফা করে, দুর্নীতি কোথায়? আইনসঙ্গতভাবেই আপনার পয়সা তাদের পকেটে চলে গেল। কোচিংরা যদি প্রচুর পয়সা রোজগার করে, আপনি তো যেচে পড়ে সেখানে যাচ্ছেন, পয়সা তো আপনি দিচ্ছেন, আপনার পকেট থেকে ওদের পকেটে ট্রান্সফার হয়ে গেল, তো দুর্নীতি কোথাও নেই। ফলে দুর্নীতিতে আপনি দেখতে পাবেন না, সবটাই চলছে চূড়ান্ত আইনসঙ্গতভাবে। ফলে বাংলার মূলধারার মিডিয়া যদি আপনি দেখেন, তারা আপনাকে জানাচ্ছে যে ডিম ছুঁড়ে দুর্নীতির বিরুদ্ধে নাকি দুর্ধর্ষ যুদ্ধ চলছে। তো এদের ভাবটা এমন যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বোর্ডে কেউ পড়ে না, নিট পরীক্ষা কেউ দেয় না, ইউপিএসসি কেউ দেয় না, ইত্যাদি প্রভৃতি। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে বহু বছর ধরে এই যে নিটই হলো একমাত্র একটা একচেটিয়া ব্যাপার, সিবিএসই হলো স্বর্গের আগের স্টেশন, কেন্দ্রীয় বোর্ডগুলো হলো স্বর্গের আগের স্টেশন। তো এইটা তো এমনি এমনি হয় না, বহু বহু বছর ধরে রাজ্য বোর্ডকে কমজোরি করে এই জিনিসগুলোকে একচেটিয়া করে ফেলার একটা চেষ্টা চলছে। কিভাবে চলছে তার একটা লম্বা ইতিহাস আছে, তার মধ্যে আজকে ঢুকবো না, লম্বা হয়ে গেছে। তো সবই কিন্তু চলছে খানিকটা এর দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের নামে, খানিকটা আবার চলছে ওই যে বললাম কেন্দ্রীয় মানেই দারুণ দুর্দর্শ, বেসরকারি হলেই ভালো হবে, এইসব যে ইমেজ বিল্ডিং, ব্র্যান্ডিং। সরকারের এক মন্ত্রী কালকে খুব চেঁচামেচি করছিলেন, দেখলাম একটা ভিডিওতে, অন্য প্রসঙ্গে, ব্র্যান্ডিং হচ্ছে না। তো ব্র্যান্ডিং তো একটা ব্যাপার আছে, তো পুরোটাই একদম কর্পোরেট স্টাইলে ব্র্যান্ড বানিয়ে বেচা হচ্ছে। তো কিছুটা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের নামে, কিছুটা ব্র্যান্ডিংয়ের নামে। তো এখন ছোট টিউশনি বন্ধ, আগেই যেটা বলছিলাম, তো নীতিশিক্ষার পাঠশালা খোলা হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু এই একচেটিয়া কোচিং, তাদের বিপুল ব্র্যান্ডিং, নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে গ্যারান্টি, এদের ঢুকবে কে? আর যদি আপনি তো একজন মানে ওই যে কী বলে, রসের মধ্যে পড়ে যাওয়া পিঁপড়ের মতো ছটফট করছেন, আপনার ছেলে মেয়ে যদি কোচিং না হয়, তাহলে সে পরীক্ষায় চান্স পাবে কী করে? ব্যবস্থাটাই তো ওইদিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো অবস্থাটা এইরকম। তো ফলে আমি এর থেকে কী করে বেরোনো যায় বলতে পারবো না। রাহুল গান্ধী বলেছেন যে জেনজিদের উঠে দাঁড়াতে হবে অন্য দেশের মতো, তো সে অন্য প্রসঙ্গ, আমি জানি না ঠিক বলেছেন না ভুল বলেছেন। তবে একটা জিনিস বলতে পারি, যে আপনি রাজনৈতিকভাবে যেদিকেই থাকুন, এমনকি যদি শাসক দলের সমর্থক হন, কোনো সমস্যা নেই। যাই হোক, এই বিরাট চক্রটা নিয়ে কিন্তু আপনার ভাবার সময় হয়ে গেছে, কারা কীভাবে আপনার পকেট থেকে টাকা নিয়ে
অন্য জায়গায় পাচার করছে, এবং অবৈতনিক শিক্ষা ব্যাপারটাই মোটামুটিভাবে তুলে দেওয়া হয়েছে। ওটা আউট অফ ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন হচ্ছে কি? ফ্যাশন হচ্ছে আপনাকে পয়সা খরচ করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, আপনি টাকা দেবেন, আপনার পকেট থেকে টাকা নেওয়া হবে, সেটা অন্য জায়গায় ট্রান্সফার হবে, এবং ওটাই নাকি ফ্যাশন। তো এইটা নিয়ে কিন্তু ভাবার সময় হয়ে গেছে। যে হয়ে গেছে বললাম, এটা ঠিক কথা না, কারণ সময় আসলে পেরিয়ে গেছে। 5 বছর আগে ভাবলে ভালো হতো। তো শিক্ষানীতি দিয়ে কীভাবে এটা নামানো হয়েছে সে নিয়ে পরে একটা অনুষ্ঠান করব, কিন্তু আজকে এখানেই শেষ করছি। এবং এইটাও বলি যে আগের দিন যেহেতু সময় চলে গেছে, বললাম 5 বছর আগে ভাবলে ভালো হতো, তার মানে এই নয় যে এখন ভাববেন না, কারণ ভাবনার কোনো এক্সপায়ারি ডেট হয় না। যখন খুশি ভাবতে পারেন, ভাবা যখন খুশি শুরু হতে পারে। তো আজকে এইটুকুই, ভাবুন এবং সবাই ভালো থাকুন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।